দেখো সব্যসাচী, তুমি আদিত্য নারায়ণকে ডেকে বলো যে তার মেয়ের রাগ এবং জেদের জন্য আমাদের বিরাট একটা ক্ষতি হতে চলেছিল। তার জেদের জন্যই তো আমার নাতি মল্লারের এত বড় ক্ষতি হয়ে গেল। আমার আর সহ্য হচ্ছে না। বাবা, আপনি কিছু চিন্তা করবেন না। ঈশ্বর আছেন, তিনি মল্লারকে রক্ষা করেছেন, সেরকম বড় কিছু হয়নি। আর তাছাড়া এই নিয়ে রঞ্জাকে যথেষ্ট বকাবকি করা হয়েছে। ওকে আর কিছু বলার দরকার নেই, মানে আমার অন্তত তাই মনে হয় বাবা। মল্লার তো এই বিষয় নিয়ে কিছু বলতেই চায়নি। কেন? সে হঠাৎ তার বউয়ের দোষ ঢাকা শুরু করলো কেন সবার সামনে? সব্যসাচী, আমি কিন্তু লক্ষ্য করছি মল্লার পাল্টে যাচ্ছে। বেয়াদব বউয়ের সমস্ত বেয়াদবিও বেড়ে নিচ্ছে। ভালো লক্ষণ নয়। এরপর তোমারই মতো ভুগতে হবে মল্লারকে। দাদু, ব্যস্ত আছো? আসবো? এসো এসো। মল্লার খুব লেগেছে? দেখি দেখি কোথায় কোথায় লেগেছে। দেখো তো সব্যসাচীর ছেলেটার কপালটা কি সংসারই হলো। দাদু, একটা কথা ছিল। আরে কি করছিস এভাবে? তুই হাঁটু ভাঁজ করে বসতে যাস না। এই নে, এই টুলটায় বস। নে। দেখো তো ছেলেটার কি অবস্থা হয়ে দাঁড়ালো। দাদু, এত চিন্তা করো না, ও কিছু না, দুদিনে ঠিক হয়ে যাবে। আমার অন্য একটা কথা ছিল। বলো, কি কথা? সামনে রঞ্জার সেতারের পরীক্ষা। ও পরীক্ষাটা দিতে চাইছে। অনেকদিন ধরেই পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল। অবশ্য আমি বলে দিয়েছি যে দাদু পছন্দ করেন না। তবু তোমাকে একবার জিজ্ঞেস করতে এলাম। মানে গুরুজিও বলছিলেন, তাই। যে মেয়ের জন্য তোমার এই অবস্থা হলো, তার সেতার পরীক্ষার জন্য তুমি আমার কাছে দরবার করতে এসছো? তার মানে বউ যা খুশি তাই করবে, তুমি কিচ্ছু বলবে না, তাই তো? এর আগে মল্লিকাকে তুমি বাড়ি নিয়ে এলে বউয়ের কথা শুনে, আমার কথার কোনো তোয়াক্কাই করলে না। আজ আবার সেতার পরীক্ষার কথা বলতে এসছো। তোমার পরিবর্তনে আমি যে কতটা আঘাত পাচ্ছি সেটা বুঝতে পারছো না? বাবা, মল্লার কিন্তু আপনাকে আঘাত দিতে চায়নি। আঘাত দিতে চাইনি? কি তৈরি করেছিলাম ওকে, আর কি দশা হলো। যে নাতি আমাকে সুরমণ্ডল আদায় করে এনে দিল, আর সেই নাতি আজ সুরমণ্ডলের কথায় ভোট বোস করছে। এরপর যে কি কি হতে চলেছে আমি আর ভাবতে পারছি না। আমি আর এক মুহূর্ত থাকবো না বাড়িতে। দাদু, এসব কি বলছো তুমি? তুমি না চাইলে রঞ্জা পরীক্ষাটাই দেবে না। পরীক্ষা দেবে না? আমার সব বোঝা হয়ে গেছে। জোর করে সম্মান আদায় করতে কেন যাব আমি? যে জায়গাটা ছিল আমার, সেই জায়গাটা আর নেই, সেটা আমি বুঝে গেছি। আমি গুরুদেবের আশ্রমে আজই চলে যাব। বিজয়া, বিজয়া! বাবা, আপনি কেন এসব কথা ভাবছেন? মল্লার তো আপনার কথাকে বেদবাক্য বলে মানে। আর সেদিন নেই সব্যসাচী, আর সেদিন নেই। মল্লিকার বিয়েটা গোপনে দিয়ে আহির আমার পিঠে ছুরি মেরেছিল, কিন্তু মল্লার, সে তো আজ আমার বুকে ছুরি মারলো সব্যসাচী। ও তো আর মুখ ফুটে বলতেও পারবে না ওর বউকে যে সে বসু মল্লিক বাড়ির বউ, যে তার এবারই চাল চলন মানতে হবে।
কি মনে হয় তোমার সেই জায়গাটা ওরা থাকবে? যেমন বৌমা আহিরকে নিয়ে যেদিন চলে গিয়েছিল, তুমি কিন্তু সেদিন কিচ্ছু বলতে পারোনি। দাদু, দাদু বিশ্বাস করা বিশ্বাস? বিশ্বাস ওই কথাটার মুখে এনো না, হ্যাঁ? আমি চলে গেলে তোমরা যা খুশি তাই করো। যাও যাও তুমি এখান থেকে, এখনই চলে যাও। আমি আর তোমার কথা সহ্য করতে পারছি না। মল্লার, দাদু তুমি মল্লার তুই এখন এখান থেকে যা, কথা বলাস না। আমি বলছি, আমি তো এখানে আছি। যা বাবা, তুই যা এখান থেকে, যা। সাবধানে বাবা। চুপ করো, কোনো কথা বলবে না তুমি। বিজয়াকে বলো যে আমার ট্রাঙ্ক যেন গুছিয়ে দেয়, আর তুমি গুরুদেবকে একটা ফোন করে দাও। বাবা যাও, যা বললাম এখনই করো। আমার কার পছন্দ হচ্ছে না, যাও। রঞ্জা, ঠাকুরপো গেছেন দাদুর সঙ্গে কথা বলতে, তোমার সেতারের পরীক্ষার জন্য অনুমতি আনতে। সত্যি ঠাকুরপো? মল্লার, মল্লার ছাড়ো। মল্লার কি করছো? আরে হাত থেকে রক্ত পড়বে। মল্লার ছাড়ো, কেন পাগলামি করছো? মল্লার, আমার জীবনটা এখানে শেষ করে দিতে পারো রঞ্জিনী মুখোপাধ্যায়। এভাবে তিলে তিলে মরতে ভালো লাগছে না। কি হয়েছে? দাদু আমার জন্য আজ সংসার ত্যাগ করছেন, গুরুদেবের আশ্রমে চলে যাচ্ছেন। কি? বাবা, বাবা সংসার ত্যাগ করছেন কেন? মল্লার কি এমন ঘটলো হঠাৎ দাদু করে? আমার জন্য এই সিদ্ধান্ত নিলেন জেঠিমণি। আমি যে রঞ্জার সেতারের পরীক্ষার ব্যাপারে কথা বলতে গেলাম, আরে কি করবো বলো জেঠিমণি? তোমরা তো সবাই মিলে ঠেলে দিলে দাদুর কাছে যাওয়ার জন্য। আহির বললো দাদুর সঙ্গে কথা বলতে, আর দাদু ভাবছে এই সংসারে দাদুর কোনো গুরুত্বই নেই। আমি তো কখনো দাদুর কথার অবাধ্য হইনি, কিন্তু আজ আমি দাদুর ইচ্ছের বিরুদ্ধে গেলাম। মানে তুমি তো সেতারের পরীক্ষার অনুমতি নিতে গিয়েছিলে। তুমি বুঝবে না ওসব কথা আহির। তুমি তো ছোটবেলা থেকে এ বাড়িতে মানুষ হওনি। দাদুর কিছু বিশ্বাস আছে। আমাকে দাদু ছোটবেলা থেকে যেভাবে মানুষ করেছে, আমিও ওই বিশ্বাসগুলোই চিনেছি শুধু। আজ রঞ্জার জন্য দাদু যা পছন্দ করেন আমি সে কথা বলতে গেছি। এতে দাদুর অসম্মান হয়তো। আমি কেন ভাববো ও ধরনের কথা? মল্লার, এত অস্থির হোস না, একটু দাঁড়া। বাবার মাথাটা একটু শান্ত হতে দে, ঠান্ডা হতে দে। আমি নিজে কথা বলবো বাবার সঙ্গে। হাত দিয়ে কিন্তু রক্ত বেরোচ্ছে। দেখি। ইস, সর্বনাশ। মল্লার, তুমি আমার সাথে ঘরে চলো, আমি আরেকবার পট্টি করে দিই। মল্লার, এসো। হাতে পট্টি বেঁধে কি হবে জেঠিমণি? ওই দাদুর মনে যে আঘাত দিলাম সেটার কি হবে? জেঠিমণি, দাদু ছাড়া তো আমার কেউ নেই। তুমি তো জানো দাদু আমার কাছে কি। আমি কি করে সামলাবো দুদিক? রঞ্জাও কিছু বুঝবে না, দাদু কিছু বুঝবে না।
এখন যদি রঞ্জাকে বলি পরীক্ষা দিতে যেতে হবে না, ও দেবে। আর দাদু ভাবে যে দাদুর করা নিয়ম কানুন আমি তোয়াক্কাই করছি না, এই তো হবে। দাদু সংসার ছেড়ে চলে গেলে সংসারটা থাকবে? আমি এত কিছু কাণ্ড কেন করলাম? দাদুর জন্য সুরমণ্ডল এনে দিলাম। সত্যি এই বিবেক যন্ত্রণা থেকে মরে যাওয়া ভালো। আর এই সবকিছু হচ্ছে ওর জন্য। পারছি না আমি আর। মল্লার, মল্লার ঠাকুরপোর মনের মধ্যে কিন্তু একটা অসম্ভব ঝড় চলছে। উনি কিন্তু এবার অসুস্থ হয়ে পড়তে পারে। রঞ্জা, রঞ্জা তুমি একবার যাও না। ও কেন যাবে পিলু? না মানে রঞ্জা তো কোনো অন্যায় করেনি, সীতারের পরীক্ষা দেওয়াটা তো কোনো অপরাধ নয়। আর মলারের এতটুকু সাহস নেই যে পণ্ডিতজিকে কি বলবে রঞ্জা সীতারের পরীক্ষাটা দেবে, এতটুকু সাহস নেই। সবসময় তো হুমি করে বেড়াচ্ছে, এই কথাটা ও বলতে পারছে না। তুমি কিছু বলতে পারলে না বাবাকে? এখানেও চুপ করে থাকলে তো? আমি বেশ বুঝতে পারছি মল্লারের অবস্থাটাও আমার মতোই হবে। তুমি যেরকম কোনোদিন আমার কথা ভাবনি, ঠিক তেমনি ভাবে রঞ্জাও মল্লারের কথা ভাবে না। বাবা অন্য মানসিকতার মানুষ, অন্যরকম চিন্তাধারা রয়েছে তার। হুট করে তো একদিনে তার চিন্তাধারা বদল করা সম্ভব নয়। তোমাদের কথায় তো মল্লার তার স্ত্রীর হয়ে কথা বলতে গিয়েছে, কি হলো? শেষ পর্যন্ত বাবা সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। আর এটা যে মল্লারের কাছে কত বড় আঘাত সেটা তোমরা কেউ বুঝতে পারবে না। যেমন আমার আঘাতটা তুমি বোঝোনি, এখন ছেলেও বোঝে না। জানি না, হয়তো এভাবেই মল্লারকে এখানে থাকতে অভ্যস্ত হয়ে যেতে হবে। উনি যখন এই সমস্ত কথাগুলো বলেন, তুমি কেন কিছু বলো না বলো তো? কেন তুমি কিছু বলো না? আর পণ্ডিতজির এই মানসিকভাবে ব্ল্যাকমেল করাটা আমি বার করছি। একটা ছেলে ভালো হওয়ার চেষ্টা করছে, উনি সেটা হতে দেবেন না। এই নাকি উনি নাতিদের ভালোবাসেন, আমি দেখছি। মামুনি, তোমার ছেলের মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে। তুমি একবার যাও না, আমি গেলে তো রক্ষেই থাকবে না। আমি কি করে সামলাবো দুদি? রঞ্জাও কিছু বুঝবে না, দাদু কিছু বুঝবে না। এখন যদি রঞ্জাকে বলি পরীক্ষা দিতে যেতে হবে না, ও দেবে। আর দাদু ভাবে যে দাদুর করা নিয়ম কানুন আমি তোয়াক্কাই করছি। এই বিবেক যন্ত্রণা থেকে মরে যাওয়া ভালো। আমি বেরোচ্ছি, রোড সাইডে অনেক জয়েন্ট খোলা আছে, সেখান থেকে কিছু না কিছু খেয়ে নেব। এক পাও এগোবে না। এই সময় বসুমল্লিক বাড়ি বউরা রাস্তায় বেরোয় না। এত বড় সাহস হয় কি করে আমার ওয়াইফের গায়ে হাত তোলা? মল্লার, মল্লার রক্ত পড়ছে, মল্লার। আমি পণ্ডিতজির সঙ্গে কথা বলতে যাব। কাল রাতের আগে অবধি আমার বিবেক দংশন হয়নি, কিন্তু কাল রাতের ঘটনাটায় আমার সত্যিই দোষ ছিল। আর একটা কথা অস্বীকার করা যায় না, কাল যদি মল্লার না আসতো তাহলে আজ মল্লারের না, আমার খুব খারাপ অবস্থা হতো।
মল্লার বসু মল্লিক আর একটা নতুন ঋণের বোঝা দিয়ে গেল আমাকে গতকাল থেকে। দাদা, এসব কি সিদ্ধান্ত নিচ্ছ তুমি বলো তো? তুমি কেন আশ্রমে যাবে? এটা তোমার বাড়ি, তোমার সংসার দাদা। এইভাবে মাথা গরম করো না। বিজয়া, মাথা গরম করার ফলটা দেখিস, মাঝে মাঝে এরকম একটু দিতে হয়। সবাই অন্যভাবে চিন্তা ভাবনা করবে এবার, তুই দেখে নিস। তার মানে তুমি যাচ্ছ না? দেখি, নির্ভর করছে এরপরে এ বাড়িতে কি হয় তার উপর। পণ্ডিতজি, পণ্ডিতজি, আপনি ঠিক কি চান আমায় একটু পরিষ্কার করে বলবেন? মল্লারকে তো ছোট থেকে বংশের মর্যাদা, বংশের প্রতিশোধ এই সমস্ত শিখিয়ে পড়িয়ে একেবারে পাগল করে দিয়েছেন। একটা অমানুষ তৈরি করেছেন আপনি ওকে। এখন যে মাঝে মাঝে মল্লারের মনুষ্যত্ব করতে বেরিয়ে আসছে, সেটাকে সঙ্গে সঙ্গে আপনি দমিয়ে দিয়ে পুনঃসত্ত্বা ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। কেন বলবেন? মল্লার বুঝি আপনার হাত থেকে বেরিয়ে যাবে সেই কারণে? আহির, এসব কি বলছিস কি তুই দাদাকে? আমি একদম ঠিক কথা বলছি, একদম ঠিক কথা বলছি আমি। আসলে ওনার না একটা পুতুল লাগে, আর সেই পুতুল হলো মল্লার। যাতে উনি ওই পুতুলটাকে নিজে ইচ্ছে মতন করে পরিচালনা করতে পারবে, আর মল্লারকে ঠিক সেইভাবেই তৈরি করেছে উনি। এখন যে মল্লার একটু অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করতে শুরু করেছে, ব্যাস উনি সঙ্গে সঙ্গে অস্থির হয়ে পড়েছেন। ঠিক বললাম তো পণ্ডিতজি? আমি তো তোমার চক্ষুশূল, আমি তো চলেই যাচ্ছি এ বাড়ি ছেড়ে। তা এত কথা কেন শোনাচ্ছ? এসব কি হচ্ছে কি এ বাড়িতে? আহির, দাদা এই বাড়ির মাথা, এটা ভুলে যাস না। না বিজয়া, না, আমি কেউ নই। আমি শুধু নিজের তালে নাচাবো বলে পুতুল তৈরি করেছি। এই আমার বড় নাতির ধারণা তার দাদুর বিষয়। বাড়ির আচার নিয়ম মানতে গেলে একটু কঠিন হতে হয় আহির। মল্লার বসু মল্লিককে আমি এ বাড়ির আদলে তৈরি করেছিলাম, তার মধ্যে দোষের তো কিছু নেই। দাদুর ঐতিহ্য তো নাতিরাই বহন করে, তাই না? আমি হেরে গেছি। একজন বাইরের মেয়ে, শত্রুপক্ষের মানুষ, সে আমার ঐতিহ্য সব ভেঙে দিচ্ছে, আর আমার বংশধররা সেগুলো দেখছে। এই হলো আমার ভাগ্য। না না বিজয়া, এরপরে আর আমার এ বাড়িতে থাকা চলে না। অবশ্য আমি থাকি বা না থাকি, কারো কিছু এসে যাবে না। বড় জোর তুই 2 ফোঁটা চোখের জল ফেলবি, মল্লারের কিছু এসে যাবে না। এই যে এসে গেছে আসল ঘর ভাঙানি। এতকালের সংসারটা ভেঙে দিলে বাছা। বুড়ো মানুষটাকে এত বড় আঘাত দিলে ধর্মে সইবে? কোথায় বরের কথা শুনবে, সংসারটাকে দাঁড় করাবে? তা নয়, সারাক্ষণ খালি ভাঙচুর করে সবকিছু শেষ করে দেওয়া।
একজন বাঁচিয়েছে, আমারই জন্য তার এত আঘাত লেগেছে। একজন মানুষ হিসেবে আমার তো উচিত নয় তাকে আরো যন্ত্রণায় ফেলা। আহির, চুপ করো। পণ্ডিতজি, আমি কোনো পরীক্ষা দেব না। আমার জন্য আর কোনো অসুবিধা হবে না, আপনি থাকুন। আপনি যেমন ভাবে চান আমি তেমন ভাবেই চলব। রঞ্জা, তুমি কি বলছো? রঞ্জা, মহা বিপদ হলো। রঞ্জা, দাদা, এটা কি হলো? দেখছি ওই বাড়ি ছাড়ার হুমকিটাই কাজে লাগলো। এবারে ওই বউকে কিভাবে বাগে আনতে হয় আমি দেখিয়ে দেবো। মোল্লারকে পর্যন্ত কেড়ে নিচ্ছিল, এত সাহস!